বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এসএলএসটি 3 এর ভবিষ্যৎ নিয়ে, বা এসএলএসটি 3 কবে হতে পারে তার পরিকল্পনা সম্পর্কে আমরা কথা বলবো। এবং এসএলএসটি 3 তার পড়াশোনার পদ্ধতি তোমাদের কেমন হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে কথা বলবো। শুধু তাই নয়, এসএলএসটি 2 যাদের হলো না, বা এসএলএসটি 2 তে যারা পাশ করেছো তাদের পড়াশোনার পদ্ধতি কিরকম হওয়া উচিত, এবং এসএলএসটি 3 তুমি কিভাবে একেবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল হবে সেই বিষয় সম্পর্কে মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো একটা নতুন এসএলএসটি হওয়ার জন্য। সে কারণের জন্যই আমাদের রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। বিজেপির সরকার নতুন এসএলএসটি নেওয়ার জন্য তারা তাদের ইস্তেহারপত্র যে প্রকাশ করেছিল, সেখানেও তারা তাদের প্রতিজ্ঞাপত্র বলেছিল যে এসএলএসটি দ্রুততার সঙ্গে তারা নেবে। এখন সেই সময় বোধহয় এসেছে। এসএলএসটি কবে হতে পারে এই বিষয় সম্পর্কে তোমাদের কাছে অনেকের প্রশ্ন দেখা দিয়েছে। দেখো, আমার যতটুকু ধারণা বা যে বিষয় সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা, তাতে আমার এটুকুই মনে হয় যে সরকার চাইবে দ্রুততার সঙ্গে একটা নতুন ফ্রেশ এসএলএসটি নেওয়ার। সেক্ষেত্রে সরকার সম্ভবত হয়তো এই সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার সাথে সাথেই তারা নতুন একটা বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা দেখা যাবে। এখন সেকেন্ড এসএলএসটি কবে শেষ হতে পারে, এর কমপ্লিট যেহেতু 31শে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেহেতু আরো কিছুটা সময় যদি আমরা অতিক্রম করে যাই, তাহলে দেখা যাবে যে অক্টোবর নভেম্বরের মধ্যে অতি অবশ্যই কিন্তু এই সেকেন্ড এসএলএসটি চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু একটা নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুবই প্রবল। সেক্ষেত্রে 2027 সালের প্রথম দিকে একটা পরীক্ষা হতে পারে, এইরকম একটা আশা করা যেতে পারে। বা এমনও হতে পারে যে 2027-এর মধ্যবর্তী সময়েও কিন্তু একটা এসএলএসটি হতে পারে। এখন সর্বৈবভাবে তোমার হাতে কত মাস সময় থাকবে তাহলে একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে? তুমি দেখতেই পাচ্ছ যে 6 মাস মোটামুটি তুমি কিন্তু একটা এসএলএসটির প্রিপারেশনের ক্ষেত্রে সময় পাবে। এখন এসএলএসটির বিজ্ঞপ্তি তো আর তোমাকে আমাকে বলে আসবে না, ওটা একদিন হঠাৎ করেই আসবে। এবং সেই মুহূর্তে যদি তুমি পড়াশোনা করতে বেশো, তাহলে কিন্তু যে সফল হতে পারবে এমনটা কিন্তু নয়। তোমরা দেখেছো যে সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পড়াশোনা করে অনেকেই সফল হয়ে গেছে 3 মাস পরে। এক্ষেত্রে ওই মমতা ব্যানার্জির যে চক্রান্ত ছিল প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ওই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সির জন্যই কিন্তু এই 3 মাস পরে পাশ করা গেছে। এরপরে যে পরীক্ষা হতে চলেছে, সেক্ষেত্রে এমনটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি যে 3 মাস পরে এসএসসি পাশ করে যাবে। আমার এমনও হতে পারে যে ইন্টারভিউ প্রক্রিয়া তারা তুলে দিয়ে দেখা যাবে যে প্রিলি এবং ম্যান এইরকম পদ্ধতিও চালু করতে পারে। অর্থাৎ টেট পরীক্ষা দেওয়ার পরেই সেখানে পাশ করার পর তুমি কিন্তু ম্যান পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারো। এরকমও কিন্তু ব্যবস্থা করার সুযোগ করতেও পারে তারা। সেক্ষেত্রে দেখা যাবে যে এসএলএসটি পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আকারে দেখা যাবে। তাই আমার এটুকু মনে হয় যে তোমরা যারা পাশ করেছো এসএলএসটি, সেকেন্ড এসএলএসটিতে, বা তোমরা যারা পাশ করতে পারোনি এসএলএসটিতে, তাদের এই মুহূর্তে অন্তত প্রিপারেশন তুলনামূলক হারে নেওয়া শুরু করা প্রয়োজন আছে। তোমরা তোমাদের মতো করে প্রিপারেশনের গতিপথটাকে নির্দিষ্টভাবে কিন্তু শুরু করতে পারো বলেই আমার মনে হয়। এখন তোমার এই প্রিপারেশনটা কিভাবে যাবে? এখন আমাদের কাছে মূলত ৩ ধরনের ছাত্রছাত্রী যোগাযোগ করে, কথা বলে। সেটা হচ্ছে একটা শ্রেণী যাদের প্রিপারেশন ইন্টারভিউর জন্য তারা পাস করেছে, তারা সেকেন্ড এসএলএসটি সিলেবাস ভালো করেই পড়াশোনা করার পরে ইন্টারভিউর জন্য তারা সিলেক্টেড হয়েছে। এখন তারা যেহেতু 9-10 এর জন্য সিলেক্টেড হয়েছে, তারা অনেকেই 11-12 এ যাওয়ার জন্য পড়াশোনা করতে পারো। তাই সেক্ষেত্রে তোমরা 11-12 এর সিলেবাস বা 9-10 এর সিলেবাসটা কভার করে তোমরা পড়াশোনা শুরু করতে পারো, অর্থাৎ যারা সেকেন্ড এসএলএসটিতে পাস করেছো। দ্বিতীয় একটা শ্রেণী আছে যারা সেকেন্ড এসএলএসটিতেই পাস করতে পারেনি, তারাও কিন্তু তাদের সিলেবাসটা হয়তো পড়াশোনা ছিল, কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, নানা রকমের পরিস্থিতির শিকার হয়ে তাদের পড়াশোনাটা প্রায় ভুলতে বসছে। এখন তোমরাও একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের পড়াশোনার গতিপথটাকে আরো একটু পরিশীলিত এবং পরিমিত
চিন্তা ভাবনার পথে এগোতে পারো। আর একটা শ্রেণী থাকে যারা সদ্য বিএড এবং পাশ করেছে, তারা নতুন এসএলএসটি সফল হওয়ার জন্য স্বপ্ন দেখছে। তারা কিভাবে এসএলএসটিটা প্রস্তুতি নেবে সেই বিষয় সম্পর্কে আমি পরে হয়তো বিস্তারিতভাবে জানাবো। এখন এই ৩টে শ্রেণীই একটা পদ্ধতিতে এগোতে পারো, যে তোমরা তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো প্রত্যেকেই আছো, তোমরা অনেক জায়গাতেই তোমরা টিউশন পড়তে, স্টাডি ম্যাটেরিয়াল জোগাড় করতে, বিভিন্ন স্যার ম্যামদের সঙ্গে তোমরা পরিচিত আছো। অনেক অনেক প্রতিষ্ঠিত স্যার ম্যাম যাদের কাছে প্রচুর প্রচুর টিচার সফল হয়েছে, সেই সফলবান টিচারদের কাছেও তোমরা পড়তে পারো। সেখানে গিয়ে পরে এটুকু বুঝতে পারবে যে কিভাবে তুমি সফল হতে পারবে। স্বভাবতই আমার এটা বারবার মনে হয়েছে যে তুমি তোমার পড়াশোনার প্রিপারেশনটা একটা নিজের আইডিওলজি নিয়ে পরে চলার চেষ্টা করো। তোমাকে কোনো কোচিং সেন্টারেই কিন্তু আহামরি ভাবে পড়াশোনার জন্য তৈরি করে দিতে পারবে না। তোমার এই যুদ্ধটা তোমার একান্তই একার, তোমার স্বপ্নটা একার। চাকরিটা পেলে তোমার এবং তোমার পরিবারের লোকেরাই কিন্তু সফলতার মধ্যে অন্তর্ভুক্তি ঘটবে। সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা একান্তই তোমাকেই নিতে হবে। তুমি কিভাবে প্রস্তুতি নেবে? না, তুমি পুরো সিলেবাসটাকে তোমার হাতের কাছে রাখো। কোন কোন সিলেবাসগুলো পড়া হয়েছে, কমপ্লিট হয়েছে, সেই সিলেবাসটাকে তোমার কাছে তার ম্যাটেরিয়াল রেডি করো। সেই টপিকটা থেকে কিভাবে প্রশ্ন উত্তর আসতে পারে সেই প্রশ্ন উত্তরগুলো রেডি করো। এবং কোথাও যদি মক টেস্ট হয়, তোমাকে একটা নির্দিষ্ট পড়ার ধারা দিয়ে দেয় এবং তারপরে সেই পড়াশোনাটা নিয়ে চর্চা করা যায়, সেই রকম মানুষের কাছে তুমি কিন্তু একটা গাইডেন্স নিতে পারো। এইভাবে তাহলে কিন্তু কি করবে না, তোমার পড়াশোনাটা অনেক বেশি নতুন করে পথ চলতে পারবে। তোমার প্রত্যেক দিনের রুটিনে, অর্থাৎ তুমি কিভাবে পড়াশোনা করবে, তোমার সারা দিনে 24 ঘন্টাটা তুমি কিভাবে কাটাবে, তোমার কতটা পড়াশোনার মধ্যে থাকবে, তোমার স্যারের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে, কতটা ভাবে তোমার এসএসসি গাইডার যিনি থাকবেন তিনি তোমাকে কোন পথে নিয়ে যাবে, সেই সম্পর্কিত তোমার কিন্তু একটা ভালো আইডিয়া থাকা দরকার। তোমার 24 ঘন্টায় তোমাকে একটা এমন রুটিনের মধ্যে রাখবে যেখানে হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক এবং তুলনামূলকভাবে প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে দিয়ে তুমি তোমার গতিপথটাকে নির্ধারিত করতে পারবে। তোমার সফলতা নতুনভাবে কিন্তু তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। তোমার মনের মধ্যে একটা অদ্ভুত সাহস চলে আসবে যে না, তুমি কিন্তু পারবে, তুমি এক চান্সেই সফল হতে পারবে। তো সুতরাং তোমরা প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। তার কারণ একদিন হঠাৎ করেই কিন্তু এসএলএসটির বিজ্ঞপ্তি আসবে। তোমরা জানো যে এসএলএসটি সিলেবাসটা অনেকটাই বড়। সেক্ষেত্রে এই বড় সিলেবাসটাকে একটু একটু করে যদি না কভার করতে পারো, অন্তত প্রত্যেক দিন 7-8 ঘন্টা করে নিজেকে একটা রুটিনের মধ্যে, পড়াশোনার মধ্যে না নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি নিজেকে ঠকাচ্ছ। তুমি প্রত্যেকের, এই যে এসএলএসটি হয়েছে, যারা এসএলএসটি সফল হতে পারেনি তারা সরকারকে দাগি করছে। ঠিক আছে, সরকারই তাদের সঙ্গে বঞ্চনা করছে, সেটা এক অর্থে ঠিক অবশ্যই। কিন্তু এমনও তো হতে পারে যে তুমিও তোমাকে বঞ্চনা করেছো কিছুটা হলেও, তার জন্য তুমি সফল হতে পারোনি। তাহলে তোমার দুর্বলতা কোথায় ছিল, সেই দুর্বলতাগুলো স্পট আউট করো। সেই দুর্বলতাগুলোকে অতিক্রম করে যেন তুমি সফল হতে পারো। 60 আউট অফ 60, এই 60 পাওয়ার একটা চিন্তা ভাবনা করো। সফলতা পেতে গেলে তোমাকে সর্বৈবভাবে প্রথম সারিতে থাকার চেষ্টা করো। তার কারণ এসএসসিতে সবসময় কিন্তু কি হয়, যারা বেশি নাম্বার পায় তারা একটা আলাদাই কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করে এবং তারা আলাদা একটা সুযোগ পায় কাউন্সিলিং এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। সুতরাং তোমরা যতখানি নাম্বার পাবে সেটার দিকে তোমরা কিন্তু ফোকাস রাখার চেষ্টা করো। প্রত্যেকেই তোমাদের পড়াশোনাটা যেন অনেক উন্নত মানের হয়, উন্নত মানের স্ট্র্যাটেজি তৈরি করো এবং প্রত্যেকেই কিন্তু একটা এমন স্ট্র্যাটেজি তৈরি করো যে স্ট্র্যাটেজিটার মধ্যেই তোমাকে কিন্তু সফল তৈরি করবে। দেখো, একজন সফল ক্যান্ডিডেটের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে ওঠে তার সফল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যদি তুমি ঠিকঠাক তৈরি করতে না পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে না। একজন শিক্ষকের কাছে অনেকজন ছাত্রছাত্রী পড়ে, কিন্তু সেই ছাত্রছাত্রীকে তৈরি করে দিতে একজন শিক্ষক কিন্তু পারে না। একজন ছাত্রছাত্রী নিজেই তৈরি হতে পারে যদি তার স্ট্র্যাটেজিটা উন্নত মানের হতে পারে। তাই সেক্ষেত্রে আমার বলার বক্তব্য যে তোমার সফলতা তোমার হাতেই আছে। তুমি একটু চেষ্টা করো, দেখবে তুমি নিঃসন্দেহে পারবে সফল হতে। এখন এমনও হতে পারে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো যে কিভাবে আমার স্ট্র্যাটেজি তৈরি হবে, কিভাবে আমি পড়াশোনা করব, কিভাবে আমার এই মুহূর্তে গতিপথ হতে পারে বা কিভাবে আমি প্রিপারেশন নিতে চাইবো, এই বিষয় সম্পর্কে যদি তোমাদের কারো কিছু কথা বলার থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব।
ঠিক আছে? যেহেতু আমি এসএলএসটি বাংলা সম্পর্কে দীর্ঘদিন পড়াশোনা করেছি এবং এসএলএসটি বাংলা সম্পর্কে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, তাই আমি সেই সম্পর্কে তোমাদেরকে হয়তো কিছুটা বলতে পারবো। বাকি সাবজেক্ট যারা আছো, তারাও কিন্তু তোমাদের প্রস্তুতিটা শুরু করতে পারো। তার কারণ এখন এই মুহূর্তে যদি তুমি প্রস্তুতি না শুরু করো এবং একটা লক্ষ্যে ঠিক থাকো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা যারা থাকে, তারা লক্ষ্যচ্যুত হয়ে যায়। তারা নানা রকম পরিস্থিতির শিকার হয়। একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে বঞ্চিত করার একটা টার্গেটেই থাকে। তোমার বন্ধু-বান্ধবেরাই তোমার কাছে নানা নেগেটিভ কথাবার্তা বলবে যে এসএলএসটি এখন হবে না, কবে এসএলএসটি হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরকম নানা নেগেটিভ রিউমার ছড়াবে একটা জায়গায়। তোমরা সেখান থেকে কিন্তু সরে এসে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে এই পরিস্থিতিটাকে বিচার করার চেষ্টা করো এবং প্রতিযোগিতাটার সঙ্গে নিজেকে শামিল করো। তোমার কাছে কিন্তু বারবার সুযোগ আসবে না। তোমার কাছে সুযোগ একবারেই আসবে এবং স্বচ্ছতার সঙ্গে এবারে কিন্তু পরীক্ষা হবে। বারবার বলছি যে স্বচ্ছতার সঙ্গে এবারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই সুযোগ যদি হারিয়েছো, তাহলে কিন্তু তুমি অনেক বড় সুযোগ মিস করতে চলেছো। তাই সেক্ষেত্রে কোনো রকম কোনো আ আ কোনো রকম কোনো অবহেলা নয়, একেবারে নীরবে নিবৃত্তে নিজের মতো করে প্রস্তুতি নাও এবং যে মানুষগুলো তোমাকে মোটিভেট করবে, তোমাকে সাহস যোগাবে তোমার স্বপ্নটাকে সার্থক করে তোলার জন্য, তাদের সাথেই যোগাযোগ রাখো। বাকি যে সমস্ত মানুষগুলো তোমাকে নিয়ে নেগেটিভ চর্চা করে, তোমাকে নিয়ে নানা রকমের গসিপ করে, সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে সরে এসো এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেন তুমি সফল হয়ে আসতে পারো। সফল হওয়ার ক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম সহযোগিতা লাগে, সেক্ষেত্রে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি নিঃসন্দেহে তোমাদেরকে চেষ্টা করব যাতে করে তোমরা সফল হতে পারো। তার কারণ এটুকু মাথায় রাখো যে তোমার সফল হওয়া মানে তোমার পরিবারের সফল হওয়া। তোমার পরিবারের সফল হওয়া মানে হচ্ছে তোমার সমাজের সফল হওয়া। তোমার সমাজে সফল হওয়া মানে তোমার গ্রামের সফল হওয়া। তোমার গ্রাম সফল হওয়া মানে হচ্ছে তোমার কিন্তু দেশ সফল হওয়া। ফলত কি হয় না, একটা পরিবেশ পরিস্থিতিই কিন্তু আমরা বদল করতে পারবো। এই যে আমরা যারা চাকরি পেয়েছি, এই আমরাই কিন্তু যদি তোমাদেরকে সাহস না দেখাই, এগিয়ে চলার মন্ত্রটা তোমাদের মধ্যে প্রেরণাদায়ক না করতে পারি, তাহলে তো আমাদের বেঁচে থাকাটাই ভুল। আমরা কিন্তু তোমাদের হাতে হাত রেখে তোমাদেরকে সাহসভাবে এগিয়ে যাওয়ার প্রেরণাটাই দিতে পারি। সুতরাং তুমি এগিয়ে যাও, তাহলে তোমার গ্রাম এগোবে, তুমি এগিয়ে যাও, তোমার পরিবার এগোবে। সুতরাং এই যে তোমার স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলোর উপর কিন্তু সাহস করো, সাহস রাখো, সেই স্বপ্নগুলোকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করো। ভয় পেও না, জয় হোক তোমাদের প্রত্যেকের।